খাবি না মানে তোকে আমি এই ভাতে খাবো। খা বলছি, খা। হচ্ছে না। আর কোন সময় যদি আমার থেকে তুই খাবার চাইছিস না, তারপরে এবার তো কুকুর খাওয়া ভাতটা কপালে ধরছে, অন্য সময় এই ভাত কপাল থেকে তুলে নেব। যাবি না তুই? তোকে কিভাবে যাওয়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। মারবো না? তাহলে যা, ভিক্ষা করে আন। ভিক্ষা করে আনলে তোকে কোনো অত্যাচার করবো না। তোর অসুখ হয়েই থাকে, তোর এই কাশি শুনতে শুনতে আমি একবারে অধৈর্য হয়ে গেছি। তোর পিছনে অনেক টাকা পয়সা খরচ করছি, আর না আজ 1 টাকা খরচ করতে পারবো না। বাজান রে, কি চাচি? 100 টাকা ভিক্ষা দাও না। চাচি, আপনার ছেলে সন্তান নেই? আছে রে বাজান, আমার একটা সওয়াল আছে। আপনার সওয়াল আছে? আপনার সওয়াল কি করে? আমার সওয়াল প্রবাসে থাকে। কি বলেন চাচি? আপনার ছেলে প্রবাসী থাকে আর আপনি ভিক্ষা করেন? হরে বাজান, সবই আমার কপালের দোষ। না হলে কি আর পথে পথে ভিক্ষা করি? খুশি কি বাজান, তুমি যদি ভিক্ষাটা দিতে আমি একটু সামনের দিকে আগা যাইতাম। আল্লাহ তোমার মঙ্গল করো। মা, মা, আখি, আখি। সোহেল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। আর যদিও বা একটু খারাপ ছিলাম, তোমাকে দেখার পর আমি অনেক ভালো লাগতেছে। যাই হোক, তুমি আসলা, মাকে অনেক ডাকলাম কিন্তু মা তো আসলো না। মা কোথায়? মাকেও ডাকো। আখি, মায়ের কথা বলতে তুমি কান্না করছো কেন? মাকে ডাকো। মা, মা। মা আসবে না সোহেল? মা আসবে না মানে? মা কোথায় গেছে? মা বাড়িতে নাই? আরে কোথায় গেছে সেটা তো বলো। আমি তোমাকে কি করে বলবো? আমি যে তোমাকে বলতে পারছি না। আচ্ছা, তোমার কথা আমি কোনো কিছুই বুঝতেছি না, সবকিছু কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে খুলে বলো, মা কোথায় গেছে? কোথাও বেড়াইতে গেছে? সোহেল, সোহেল, মা মারা গেছে। না, এটা আমি বিশ্বাস করি না। আমার মা মারা যেতে পারে না, তুমি মিথ্যা বলছো। আর আমার মা মারা গেছে কই? প্রতিনিয়তই তো তোমার সঙ্গে আমার কথা হয়, তুমি একবারও বলনি আমার মা মারা গেছে। আর আমার মার কি এমন হয়েছে যে আমার মা মারা গেছে আর আমি সেটা জানি না? সোহেল, আমি তোমাকে কিছুই বলিনি, তুমি কষ্ট পাওয়ার জন্য। আর তুমি তো জানো যে মা অনেক অসুস্থ ছিল। মাকে আমি অনেক ডাক্তার দেখাই, কিন্তু কোনো ডাক্তারের কাজ হয় না। শেষ পর্যায়ে মা আমাদেরকে ছেড়ে চলে গেল। তুমি এটা আমাকে কিছু না। তুমি জানো, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম আর ভাবতেছিলাম বাড়িতে যাব, মায়ের পা দুটা ধরে সালাম করব, কিন্তু বাড়িতে নাই ঢুকতে তুমি আমাকে বলছো আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমার মন এটা সায় দিচ্ছে না। আমার মা বলতে পারে না, আমার মা বলতে পারে না। সোহেল, আর ভেঙে পড়ো না। মায়ের সময় শেষ হয়ে গেছিল,
সেই জন্য ওপরওয়ালা তাকে নিয়ে গেছে। তার জন্য তো তুমি নিজেকে শেষ করবে না। চলো ভেতরে চলো। আমি নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। আমি কেমন হতভাগ্য সন্তান বলো। সন্তান জীবিত থাকতেও মায়ের কবরে এক মুঠো মাটি দিতে পারলাম না, মায়ের শেষ কাজটাও আমি করতে পারলাম না। তুমি আমাকে একবার জানাইতে, আমি আমার মায়ের জন্য এই দুহাত তুলে একটু দোয়া করতাম। ওগো, তুমি আর এভাবে কান্না করো না। তোমার কান্না দেখলে যে আমার ভেতরটা ফেটে যাচ্ছে। চলো, তুমি অনেক দূর থেকে আসছো, ভেতরে চলো। আমি ভিতরে কিভাবে যাব বলো? ভিতরে গেলে আমার মায়ের স্মৃতিগুলো মনে পড়বে, আমার মায়ের কথা আরো বেশি মনে পড়বে। আমি কি করবো বলো? এখন আর কি করার বলো? যার চলে যাওয়া সে তো চলেই গেল। এখন আমাদের শুধু মায়ের জন্য নামাজ কালাম করে দোয়া করতে হবে, আর মায়ের স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে হবে। চলো ভেতরে চলো। ভাইজান, কয়টা টাকা ভিক্ষা দেন না? আরে আপনি এখানে বসে ভিক্ষা করতেছেন? আপনার এই হাল কেন? কি অবস্থা আপনার? আপনার কি কেউ নেই? আছে, আমার একটা সাওয়াল আছে, সেই প্রবাসী থাকে। বাড়িতে একটা বৌমা আছে, সে কিনা আমাকে খাতে দেয় না, মারধর করে। এই জন্যে আমি রাস্তায় বসে ভিক্ষা করতেছি। আপনারা যদি দয়া ধর্ম করে কয়টা টাকা দিতেন, আমি কিছু কিনে খাইতাম। সারাটা দিন আমি কিচ্ছু খাইনি। এখন তো রাত হয়ে গেছে, আপনি তাহলে কিছুই খান নাই। শোনেন, আপনি এইখানে বসে থাকেন, দেখি আপনি খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আমি পাশে দোকান আছে, দেখি দেখি আসি। এই যে নেন, আমি একটা রুটি নিয়ে আসছি, রুটিটা খান, নেন ধরেন। আপনি আমাকে চেনেনও না, আপনি আমার কুটুমও না, কিন্তু আপনি আমার জন্য একটা রুটি আনিছেন। আপনি আমার পর হয়ে আমার জন্য এইটুক ভাবলেন, কিন্তু আমার বেটার বউ, আমার নিজের বেটার বউ হয়ে আমাকে এক মন খাতে দেয় না, মারধর করে। শোনেন, মানুষ তো মানুষেরই জন্য। আপনার আপন লোক, অথচ আপনাকে দেখতে পারে না, দুঃখের বিষয়। কথাই আছে না, আপনের সে পর ভালো, পরের সে জঙ্গল। ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুন, হায়াত দারাজ করুন। আপনি যেন এইভাবে আরো অভাগীরে সাহায্য করতে পারেন। আচ্ছা বোন, আপনি রুটিটা খান। আচ্ছা, আমি আসি। আমি একজন প্রবাসীর মা হয়ে রাস্তায় বসে ভিক্ষা করি। আমার কিনা লোকের কাছে শুকনা রুটি চাই খাওয়া লাগে, আমার এক মুঠ ভাতও জোটে না। বাজান রে,
কয়টা টাকা ভিক্ষা দাও না, সারাদিন কিছু খাইনি বাজান। এনেন মা। আল্লাহ তোমার মা, মা তুমি বেঁচে আছো? ও বাজান, তুই তুই প্রবাস থেকে চলে আইছিস? হ্যাঁ মা, আমি তো প্রবাস থেকে চলে আসছি, কিন্তু তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? বাজান রে, তোর বউ আমার ঠিক মতো খাইতে দিত না। আমার অসুখ, একটু ওষুধ কিনে চাইলে ওষুধ দেয় না। এটা তুমি কি বলছো মা? আমার বউ তোমাকে ঠিক মতো খাইতেও দেয় না, ওষুধ কেনার টাকা পয়সাও দেয় না, অথচ আমি যখন প্রবাস থেকে বাংলাদেশে আসলাম আমাকে বলছে তুমি নাকি মারা গেছো। মা, আমি তোমার কথা মনে করে অনেক কান্না করছি, অনেক কষ্ট পাইছি, কিন্তু এখন দেখছি আমার মা রাস্তা রাস্তা ভিক্ষা করছে। কিন্তু কেন মা, তোমার সঙ্গে কি এমন হয়েছে যে তুমি রাস্তা রাস্তায় ভিক্ষা করছো? মা, আমাকে সব খুলে বলো। তুই শুনবো বাজান? হ্যাঁ মা, আমাকে তো শুনতেই হবে, একজন প্রবাসীর মা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। মা, তুমি আমাকে বলো। তাহলে শোন। বোমা, বোমা, ও বোমা। কি হয়েছে? এত চিল্লানোর কি আছে? বোমা, কছিলাম কি, কয়টা ভাত দাও না, সেই খিদে লাগেছে, খিদে পেটটা চোচো করতেছে, অল্প কয়টা দাও। ঠিক আছে আম্মা, আপনি এখানে একটু দাঁড়ান, আপনাকে আমি খাবার দিচ্ছি। আর অল্প না, আজকে আপনাকে আমি পেট ভরে খেতে দেবো, একটু দাঁড়ান। আচ্ছা, আজ তো মনে হচ্ছে মনটা ভালো আছে, ভাত চাইলাম আর সাথে সাথে করছে খাবি দিবি। আজ আমি পেট ভরি খাবো, আজ 2 দিন তো এমন ভাত খাওয়া হয় না। আম্মা, এই নেন আম্মা, আপনি ভাতটা খেয়ে নেন। বৌমা, আমি এটা কি দেখতেছি? এই থালে না তুমি কুত্তি খাবি দাও, আর সেই কুত্তি খাওয়া থালের মধ্যে তুমি আমাকে ভাত দিছো, এটা তুমি করতে পারলে কও? কেন আম্মা, আপনি নিজেকে কি মনে করেন? আমি তো আমার এই পোষা কুকুরকে যতটুকু মূল্য দেই, আপনাকে তো তাও দেই না। এই কুত্তার থেকেও আপনাকে আমি জঘন্য কিছু মনে করি। বৌমা, তুমি এসব কি কও? আমি সোহেলের মা, আর তুমি আমার কুত্তার থেকে অধম মনে করো? বৌমা, আমি একজন প্রবাসীর মা, আর তুমি প্রবাসীর মা কিনা এই কুকুর খাওয়া থালাইতেছ ভাত। তুমি কিন্তু যেই কাজগুলি করতে চাও মোটেও ঠিক করতে চাও না। এই চুপ! আমি কোন কাজ করব না করব সেটাকে আমি তোর থেকে জেনে শুনে করব। তোকে ভাত খাইতে বলছি, তার মানে তুই খাবি। তোর না অনেক খিদা লাগছে, খা। না খা বলছি। বোমা, আমি খাবো না, তুমি এই ভাত নিয়ে যাও, আমার খেতে চলে গেছে, আমার আর খেতে নেই। চলো, আমি আর খাবো না। খাবি না মানে তোকে আমি এই ভাতই খাওয়াবো। খা বলছি, খা। খাবি না? এতক্ষণ না প্যাক প্যাক করলি যে খিদা লাগছে, আর এখন খাবার দিতে আর খাবি না? শোন, এই ভাতই তোর খাওয়া লাগবে, আর যদি এই ভাত তুই না খাইছিস তাহলে এই বাড়ির খাবার জীবনের জন্য বন্ধ করে দেব। খা, খা বলছি। আরে খা না, খা খা, জন্মের খা, খা। হচ্ছে না? আর কোন সময় যদি আমার থেকে তুই খাবার চাইছিস না, তারপরে এবার তো কুকুর খাওয়া ভাতটাও কপালে যাচ্ছে, অন্য সময় এই ভাতও কপাল থেকে তুলে নেব।
শেষমেশ কিনা এই কুকুর খাওয়া ভাত আমার খাওয়া লাগবে। আমার কি আমাকে কপাল। আমার চাওয়ালের টাকায় কত ভালো মন্দ খাওয়ার হয়। এইবারে ডিনার সেটে ওরা ভাত খায়, কত দামি দামি থাল ব্যবহার করে ওরা, আর আমার জন্য একটা টিনের থালও জোটে না, যেই থালে কিনা আমি ভাত খাবো। ঠিকই আছে, এবারে তো আমার কোনো মূল্য নেই, কইই তো গেল। একটা কুকুরের যে মূল্য, সে মূল্য তোর নেই। এই জন্যই তো কুকুর খাওয়া তাহলে আমার খাইতে দেয়। হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। কি করছো এখন? এই তো ডিউটি শেষ করে মাত্র রুমে আসলাম। আর যাই হোক, আমার মা তো অসুস্থ ছিল। আমার মাকে কি তুমি ডাক্তার দেখাইছো? আরে পাগল, মাকে কেন ডাক্তার দেখাবো না? সে কবেই তোমাকে বলছিলাম মা অসুস্থ। তুমি গত মাসে যে টাকাটা পাঠাইছিলা, সেই টাকা নিয়ে মাকে আমি চিকিৎসা করছি। মা তো এখন একদম সুস্থ। আলহামদুলিল্লাহ, তোমার এই কথাটা শুনে আমার অনেক ভালো লাগলো। আসলে তোমার মতো বউ পাওয়া প্রত্যেকটা পুরুষের ভাগ্যের ব্যাপার। আমি জানি না হতে পারে আমার মাকে এত সেবা যত্ন করতে পারতাম কিনা। তুমি আমার মাকে নিজের মা চাইতেও বেশি ভালোবাসো। দেখো সোহেল, আমি তো নিজের বাবা মা ছেড়ে তোমার মায়ের কাছে এসেছি, তাই না? এখন আমি যদি তাকে দেখাশোনা না করি, তাহলে সেটা কেমন হয়? তোমার মা মানেই তো আমার মা। তোমার কথা শুনে আমার মন প্রাণ সবকিছু জুড়ায় গেল। আমি যে প্রবাসী এত কষ্ট করি, আমার এই কষ্টটা সত্যিই সার্থক। তুমি মাকে নিয়ে একদম চিন্তা করো না। আমি মাকে অনেক ভালো রেখেছি। তুমি জানো, আমি মাকে কোনো কাজই করতে দেই না। মাকে আমি বলে দিয়েছি, মা আপনি শুধু এখন নামাজ কালাম পড়বেন, খাওয়া দাওয়া করবেন, এছাড়া আপনার কোনো কাজ নাই। তোমার মায়ের তো এখন অনেক সুখ। তোমার মা শুধু সারা দিন শুয়ে বসে থাকে আর এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে বেড়ায়। হবে না, এমন বৌমা পেলে প্রত্যেকটা শাশুড়িরই সুখ হবে। যাই হোক, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো আর আমার মায়ের যত্ন নিও। আমি এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরে আবার ফোন দিও। ঠিক আছে, বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ও ভাবলো কি করে যে ওর মায়ের সেবা যত্ন আমি করব? হাহ, ওই বুড়িকে টানতে টানতে তো আমি আমার নিজের সৌন্দর্যটাই হারিয়ে ফেলতেছি। ওই বুড়ির সেবা যত্ন করতে করতে বহুত সেবা যত্ন করেছি। আর না, ওই বুড়িটাকে যে করেই হোক এই বাড়ি থেকে বের করতেই হবে। ওই বুড়ি যতদিন এই বাড়িতে থাকবে, ততদিন আমার অশান্তি থাকবে। ওই বুড়িকে বাড়ি থেকে বের না করতে পারলে আমি কখনোই সুখী হতে পারবো না। বাবারে, তুই জানিস না তোর মায়ের সাথে কি হচ্ছে, তোর মার প্রতি কতটা বিচার হচ্ছে। কিরে বুড়ি, তুই এখানে বসে আছিস? মানে কিছুদিন যাবত দেখছি তোর খুব শুয়ে বসে থাকতে ইচ্ছে করতেছে। বোমা, এইসব কি কও? আমার শরীরটা তো ভালো নেই, এই জন্য একটু বসেছিলাম। আর শুয়ে বসে সারাক্ষণ কই আর শুয়ে বসে তাই একটার পর একটা হুকুম করতেই তো থাও। এই, আমি হুকুম করলে কি তুই আমার কোনো কথা শুনিস? বাড়িতে যে এত কাজ আছে সেগুলো করা বাদ দিয়ে এখানে এসে বসে আসিস কিসের জন্য? সে কাজগুলো কে করবে? আমি। বোমা, শরীরটা না খুব খারাপ লাগতেছে। আর তুমি তো জানো আমার ওষুধ সব ফুরা গেছে,
প্রেশারটাও বাড়েছে, আর সাথে মাজা ব্যথা। বোমা করছে কি, সব কাম করে দেব না, আমার কয়টা টাকা দাও না, এটা ওষুধ কিনে আনি। ওষুধ না খেলে আমি কোনো কামই করতে পারবো না নে। কথায় কথায় পাইছিস তো একটা বাহানা। হ্যাঁ, কিছু হলেই আমার অসুখ হয়েছে, ও ওষুধ কেনার টাকা দাও, 1 টাকাও হবে না। এই তোর ছেলে যে কষ্ট করে যে টাকা পয়সা পাঠাচ্ছে, এইভাবে যদি তোর পিছে আমি সবকিছু খরচ করে ফেলি, আমাদের ভবিষ্যৎ কি হবে? এটা কি করবো মা, আমাকে 1 টাকাও দিবে না, আমি বাঁচবো কি করে? ওষুধ না খেলে তো আমি মরেই যাব। আর কি কইছো বৌমা, সাওয়াল প্রবাস থেকে টাকা পাঠায়, সেগুলি কি খালি তোমার জন্যে, আমার জন্যে না? আমি একজন প্রবাসীর মা, আর আমার ভাতের দুঃখ করা লাগে, ওষুধের দুঃখ করা লাগে। হে, একটু ওষুধ, একতাল ভাতের জন্যে তোমার কাছে হাত পাতা লাগে। কে বৌমা, এই টাকা পয়সা কি আমার কোনো অধিকার নেই? এই তোর সাহস তো কম না, তুই আমাকে খোটা দিয়ে কথা বলতেছিস আর আমার মুখে মুখে তর্ক করতেছিস। এই তোর ছেলে কি শুধু তোর জন্য প্রবাসে গেছে? তোর ছেলে প্রবাসে গেছে শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্য, আর আমি তোকে কিভাবে রাখবো না রাখবো সেটা একান্তই আমার বিষয়। বেশি কথা বলবি না, যা গিয়ে কাজগুলো কর। বৌমা, তোমাকে আমি আবারও করছি, আমার সাওয়ালের কামাই করা টাকা তুমি আমার কয়টা টাকা দাও, আমি টাকার জন্য কই যাব কও? আমি টাকা কোনদিন পাবো? তুমি যদি টাকা না দাও, আমি তো কারো কাছ থেকে চাইতেও পারবো না। তুই কই যাবি, কি করবি সেটা আমি জানি না, তবে শোন, তোকে একটা বুদ্ধি দিতে পারি। এই যে আমার থেকেও তোর টাকা চেয়ে চেয়ে নিতে হচ্ছে, টাকা চাইতে গেলে তোর একটা উত্তম মাধ্যম খাইতে হচ্ছে। তার চাইতে ভালো তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা কর, তোর আর খাটনি করে খাইতে হবে না। তুই শুধু লোকজনের সামনে যাবি, হাতটা পাতবি, আর কবে আমাকে কয়টা টাকা দাও, তাই তোর হাতে টাকা চলে আসবে। বৌমা, এটা তুমি কি করলে? আমি একজন প্রবাসীর মা, আমি প্রবাসীর মা হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, লোকের কাছ থেকে হাত পাইতে টাকা নেব? না না, এটা সম্ভব না। আমার সাওয়ালেক মানুষ খারাপ কবে, আমার খারাপ কবে কবি তুই একজন প্রবাসীর মা হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করিস? সে এই চুপ, একদম বেশি কথা বলবি না। তুই বাড়ির কাজকর্মও করবি না, আবার তোকে বলতেছি রাস্তায় রাস্তায় ভিক্ষা কর, সেটাও করবি না। এই তুই পাইছিস নাকি? হ্যাঁ শোন, তোকে অনেক বসিয়ে বসিয়ে খাওয়াইছি, আর না বহুত খাইছিস, এখন যা, এখন গিয়ে নিজের কর্ম নিজে করে খা, যা ভিক্ষা করবি, যা বলছি। যাবি না? হ্যাঁ যাবি না তুই? হ্যাঁ? তোকে কিভাবে যাওয়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। মারবো না? তাহলে যা ভিক্ষা করে আন, ভিক্ষা করে আনলে তোকে আর কোনো অত্যাচার করবো না। তোর অসুখ হয়েই থাকে, তোর এই কাশি শুনতে শুনতে আমি একবারে অধৈর্য হয়ে গেছি। তোর পিছনে অনেক টাকা পয়সা খরচ করছি, আর না আজ 1 টাকা খরচ করতে পারবো না। অর্থ শোন বুড়ি, তোকে আমি অনেক সহ্য করেছি, অনেক তো বসায় বসায় খাওয়াইছি, আমার আর সহ্য হচ্ছে না তোকে বসায় বসায় খাওয়াইতে। তাই তোকে ভালো করে বলে যাচ্ছি, এই বাড়ির গেট তোর জন্য আজকের পর থেকে বন্ধ। তুই তোর পথ দেখে নে, যা এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি, যা। আমি কই যাব? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। হে আল্লাহ, তুমি একটা পথ দেখা দাও। মা, তোমাকে এরকম নির্যাতন করছে, এরকম অত্যাচার করছে, আমাকে একটা বারও জানালে না কেন? জানালে দেখতে তোমার ছেলে কি করতো।
আমি অনেক চেষ্টা করেছি বাবা, আমি তোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। কি করবো ক, শেষে আমার রাস্তায় নামা লাগলি। মা, আমি সব বুঝতে পারছি, সব ওই ডাইনি মহিলার চক্রান্ত। আমার বউ চক্রান্ত করে তোমাকে বাড়ি থেকে বের করে দিছে, আর আমাকে বলছে আমার মা মারা গেছে। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো মা। না না বাজান, আমি ওই বাড়ি যাবো না। আমি যদি যাই আমাকে আবার নির্যাতন করবে, মারধর করবে। আমি যাবো না বাজান, তুই জানে বাজান। মা, তোমাকে আর নির্যাতন অত্যাচার করতে পারবে না, তোর ছেলে চলে আসছে, তোমার কোনো ভয় নেই। প্লিজ মা, তুমি আমার সঙ্গে চলো। দাঁড়াও, চলো। মারে, বাড়িতে কেউ আছেন? আল্লাহর রাস্তে আমাকে কিছু সাহায্য দেন। কে? মারে, আমি কয়েকদিন ধরে খুব অসুস্থ, আমাকে কিছু সাহায্য দিবা? দেখেন, সাহায্য কিছু হবে না, আমার কাছে কোনো খুচরা টাকা নেই, পরে আসবেন, যান। মারে, আমি কয়েকদিন ধরে খুব অসুস্থ, গলায় টনসিল হয়েছে, এটা অপারেশন করতে মেলা টাকা লাগবে। আমাকে কিছু টাকা সাহায্য দিলে আমি অপারেশনটা করাইতে পারবো। কিরে বুড়ি, তুই এই তুই এই বাড়িতে আবার কিসের জন্য আসছিস? ও, বুঝতে পেরেছি, কোনোভাবে খবর শুনেছিস যে তোর ছেলে বাড়িতে আসছে প্রবাস থেকে, তাই না? শোন, তোকে আমি ভালোই ভালোই বলছি, তুই বাড়ি থেকে চলে যা। আমি তোর ছেলেকে বলেছি যে তুই মারা গেছিস, এখন তোর ছেলে তো বাইরে গেছে, ও যদি বাইরে থেকে এসে তোকে দেখে তাহলে তো ও আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি তো সেটা হতেই দেব না, তাই তোকে বলছি তুই বাড়ি থেকে বের হয়ে যা, যা বলছি। বৌমা, আমি কোনে যাব? রাস্তাঘাটে কোনো ঠাঁই না পাই আমি আবার বাড়িতে ফেরত আইছি। মারে, আমাকে একটু ঠাঁই দাও, আমার শরীরটা আর চলতেছে না। আমি যদি আমার বেটার বাড়ির ঠাঁই না পাই, কিটা আমাকে ঠাঁই দিবি কও? এই, তোর সাহস তো কম নয়, তুই এখানে দাঁড়িয়ে থেকে মুখে মুখে তর্ক করতেছিস। যা, বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। তোকে আমি কি বললাম তুই শুনিস নাই? তোর ছেলের কাছে আমি তোকে মৃত ঘোষণা করছি, এখন সে যদি তোকে জীবিত দেখে আমার উপরে তার বিশ্বাস চলে যাবে, আর আমি তো কখনোই চাইবো না যে তোর জন্য আমাদের সংসারে অশান্তি হোক। আর তুই যদি সেটা না চেয়ে থাকিস তাহলে এখান থেকে এক্ষুনি চলে যা, যা বলছি। মারে, আমি কোনে যাব? এটি তো আমার সাওয়ালের বাড়ি, আমার স্বামীর ভিটা। এই বাড়ি ছেড়ে আমি আর কোনো জায়গায় যাব না। যাবি না তুই? হ্যাঁ, বুঝতে পেরেছি, তোকে ভালোই ভালোই বলছি তুই যাবি না, তোকে কিছু উত্তম মাধ্যম দিয়ে নি। বল, যাবি না? যাবি না? মাগো, যাবি না তুই? মাগো, যাবি না? আমাকে কিছু দেন, আমি চলে যাই। এই, আর দেখা দেখি যা তো। কি খুব অবাক হয়ে গেছো তাই না? হ্যাঁ, আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, আর সেই ব্যক্তি এখন জ্যান্ত হয়ে তোমার কাছে ফেরত আসছে। কি কথা বলছো না কেন? কথা বলো। সোহেল, তুমি? হ্যাঁ, আমি আমি এইটা দেখার জন্য এই নাটকটা সাজাইছি, যে তুই আমার মার সঙ্গে কি ব্যবহার করিস। কারণ আমি জানতাম, আমি যদি এসে সুন্দর করে বলতাম আমার মা রাস্তায় ভিক্ষা করছে কেন, তুই আবার নতুন কোনো নাটক সাজাইতি আর আমাকে ভুল বুঝাইতি। এই জন্য আমি নাটক সাজায় ভিক্ষুক সেজে এসে তোকে পরীক্ষা করলাম তুই আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করছিস। আজ আমি নিজের চোখে যেটা দেখলাম সেটাও কি মিথ্যা? বল, তুই তো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা বলতে পারিস। আমাকে তুই কত সুন্দর করে বললি আমার মা মারা গেছে, তুই আমার মাকে হসপিটালে নিয়ে গেছিস, বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাইছিস, তবু সে সুস্থ হয়নি, সে মারা গেছে। সেই খবরটা আমাকে দিলে আমি কষ্ট পাবো, সেই ভয় তুই আমাকে সেই খবরটা দিস না, কারণ তুই আমাকে অনেক ভালোবাসিস। এই খবরটা যদি দিস আমি প্রবাসে কাজ করতে পারবো না, কষ্ট পাবো, আমার কষ্টটা তুই কষ্ট পাবি, তাই না? এই তার ভালোবাসার নমুনা, এই তোর ভালোবাসার নমুনা। তুই আমাকে অনেক ভালোবাসিস না? তুই জানিস
একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে, কত কষ্ট করে টাকা উপার্জন করে। সেটা যদি বুঝতি বা দেখতি তাহলে এমন ব্যবহারটা করতে পারতি না। আরে তোকে ভালো রাখার জন্য, আমার মাকে ভালো রাখার জন্য দিনের পর দিন ওই দূর প্রবাস আমি এত কষ্ট করছি, এত ইনকাম করছি, শুধু তোদেরকে ভালো রাখার জন্য। দিন শেষে এসে আমাকে দেখতে হলো একজন প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক। আমার মা রাস্তায় হাত পেতে ভিক্ষা চাচ্ছে, বাবা আমাকে 5টা টাকা দেন, আমাকে 10টা টাকা দেন, আমি সারাদিন কিছু খাইনি। কিন্তু কেন? আমার মায়ের কি অপরাধ? আর আমারই বা কি অপরাধ যে আমার সেই অপরাধের ফল, আমার সেই অপরাধের কারণে আমার মাকে রাস্তা রাস্তায় ভিক্ষা করতে হয়েছে? কথা বলছিস না কেন? কথা বল। সোহেল, সোহেল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই আমি কত বড় অন্যায় করে ফেলছি। আম্মা, আপনি আপনার ছেলেকে বোঝান না, আর আপনিও আমাকে ক্ষমা করে দেন। চুপ, আর একটা নাটক করবি না, আর একটা মিথ্যা কথা বলবি না। আমি বুঝতে পারছি তোর এই ক্ষমা চাওয়ার মধ্যেও নাটক করতেছিস। তুই কি ভাবছিস আমি তোকে ক্ষমা করে দিব? আরে তোকে যদি আমি ক্ষমা করে দিই, তোকে যদি আমি মাফ করে দিই, প্রত্যেকটা প্রবাসী আমাকে ধিক্কার জানাবে। প্রত্যেকটা প্রবাসী বলবে তুই এমন বউকে কেন ক্ষমা করছিস। তুই জানিস প্রত্যেকটি প্রবাসী তার বউকে বিশ্বাস করে সেই বইয়ের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠায়। তার মা বাবার নামে কোনো অ্যাকাউন্ট করে না, অ্যাকাউন্ট করে তার বোন নামে। কারণ বউদেরকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। আমিও তোকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, কিন্তু আমি বুঝতে পারি নাই তুই আমার বিশ্বাস নিয়ে খেলা করবি, আমার সঙ্গে এমন প্রতারণা করবি। আমাকে সুন্দর সুন্দর করে বলতি আমার মা ভালো আছে, আমার মা অনেক সুস্থ আছে। আমার মাকে তুই নিজের মায়ের সাথে বেশি ভালোবাসিস, বেশি আদর করিস, কিন্তু আমি তোর নাটক বুঝতে পারিনি। আরে কাল লাগিনি তোকে ভালো রাখার জন্য আমি এত কষ্ট করছি, এত কষ্ট করছি। ওই প্রবাসে কোনো সময় ভালো মন্দ খাইনি, ভালো পোশাক পরিনি, শুধু তোদেরকে ভালো রাখার জন্য। আর তুই আমার সঙ্গে এমন প্রতারণা করছিস, আর এখন বলছিস আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমি তোকে ক্ষমা করে দিতে পারবো না, আমি তোকে মাফ করেও দিতে পারবো না। আমার ইচ্ছা হচ্ছে তোকে আমি খুন করে ফেলি, কিন্তু তুই অমানুষ হলেও আমি অমানুষ না। এই মানুষটা সেই শিক্ষা আমাকে কখনো দেয়নি যে বউ নির্যাতন করবি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবি। তাই আমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করার আগে এই বাড়ি ছেড়ে চলে যা। সোহেল, ও তো তোর কাছে মাপ চাচ্ছে, তুই হোক মাফ করে দে। মানুষ তো ভুল করি, তাই বলে কি তা ক্ষমা করা লাগবি না? মা, এটা কোনো সাধারণ ভুল নয়। একজন মানুষ জ্যান্ত থাকা সত্ত্বেও যদি একজন মানুষ বলতে পারে যে তোর মা মারা গেছে, তোমার মা মারা গেছে, এটা তুমি সাধারণ ছোট্ট ভুলের কথা বলছো? একটা মানুষ কতটা অমানুষ হলে এত বড় মিথ্যা কথা বলতে পারে? ও তো মানুষ নয়, ও মানুষ রূপে জানোয়ার, আর জানোয়ারের সঙ্গে কোনোদিনও সংসার করা যায় না। মা প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা তুমি করো না, তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না। কি হলো, এখনো তুই দাঁড়িয়ে আছিস? যা। না সোহেল, আম্মা, আমি আপনার দুইটা পায়ে পড়ি, আপনার ছেলেকে বোঝান। মা, ওর নাটক তুমি বিশ্বাস করো না। ওই কান্নাকে নিয়ে তুই কি ভাবছিস তুই পায়ে পড়লে তোকে ক্ষমা করে দিব? তোকে আমি কখনোই ক্ষমা করবো না। যা বাড়ি থেকে বের হ, বের হ বলছি। মা, আমাকে মাফ করে দিও। মা, তোমাকে রাস্তা রাস্তা ভিক্ষা করতে হবে না, আর কেউ বলতে পারবে না একজন প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক। আজ থেকে তুমি এই বাড়িতে রাজরানী হয়ে থাকবে, তুমি আমার মা হয়ে থাকবে। মা চলো, ভেতর চল।